নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর দ্বিতীয় পরিচ্ছেদ। চলুন শুরু করা যাক। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি, ঠ্যাঙাড়ে, জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায় গোয়ালা, বাগদি, বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সরকি চালনাতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালী মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে। দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত, রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন, তাহারা ইহাও জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড়ে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গা মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ঠ্যাঙাড়েদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। লাশ পুকুরের মধ্যে গুজিয়া রাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখেই পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরে নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙাড়েদের হাতে পড়েন। দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল, কিন্তু একজন বৃদ্ধ, অপরে বালক। ঠ্যাঙাড়েদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে? অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া
ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরুরায়ও নাকি সেদিনের দলের মধ্যে উপস্থিত ছিলেন স্বয়ং। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অত্যন্ত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন, কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টৌকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পর বৎসর পূজার সময়, বাংলা 1238 সাল, বীরুরায় সপরিবার নৌকাযোগে তাহার শ্বশুর বাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছিলেন। নাকিপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনে জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হয়। সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজা দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাশঝোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নোনা গাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরুরায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছিল। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল, ডাঙা হইতে বীরুরায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকা লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনা ঘটিয়াছিল, যেন অদৃশ্য এক বিচারক এ বৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামাঘাসের দামে প্রতারিত করিতে পারে না, অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়।
বাড়ি আসিয়া বীরু রায় আর বেশি দিন বাঁচেন নাই। এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশে লোপ পাইলেও তার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাদা কাটা করিয়া একটি মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ দুই পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক, এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে।